আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, আশা করি সবাই ভালো আছো। আর একবার চলে আসলাম। সো দেখো ভাইয়া, আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 2 নম্বর অধ্যায়। সো চলো ভাইয়া, আর দেরি না করে আমরা শুরু করি। দেখো ভাইয়া, 2 নম্বর অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে আমি সেগুলো বলে দেবো। তোমরা এই টপিকগুলো আর কোশ্চেনগুলো বইয়ে দাগাবা। সো তাহলে যদি পড়ে নাও তাহলে হয়ে যাবে। তারপরে দেখো ভাইয়া, এখন প্রথমে যে লাইন আছে যে বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসনামলী ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত। তো দেখো, এই সময় তো অনেকেই ছিল তাদের ইংরেজ আমলে বাংলাদেশের অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। তো এগুলো তো ছিলই, এর জন্যই তোমার এই যে নিদর্শনগুলো আছে অনেকদিন আগের, প্রায় 100-200 বছর আগের। চিন্তা করো, তাহলে তো সেগুলো প্রত্নতাত্ত্বিক হবেই। সো এর জন্যই। আর দেখো, একটা প্রশ্ন আছে এখানে যে প্রত্ন শব্দের অর্থ কি। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে ভাইয়া পুরনো। প্রত্ন শব্দের অর্থ পুরনো, এটা তোমরা লিখে নাও অবশ্যই। এরপরে দেখো ভাইয়া, এরপরে একটা প্রশ্ন আছে যে ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। এই প্রত্ন নিদর্শনে তোমরা লিখবা ঢাকা শহরের প্রত্ন নিদর্শনের বর্ণনা দাও লিখলে হয়ে যাবে পাশে। তারপরে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই। এই প্রত্ন নিদর্শন হচ্ছে, এই দেখো যে উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ, তারপরে হচ্ছে তোমার লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সুলতাপুরের কুলতলা মসজিদ, জামা মসজিদ। এরপরে আরো অনেকগুলো আছে যেগুলো তোমরা পড়ে নিবা ভাইয়া, ঠিক আছে। এরপরে যাও, এরপর একটা গুরুত্বপূর্ণ লাইন দেখো, 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সব থেকে পুরনো হলো আর্মেনিয়ান গির্জা। লাইন 2টায় দাগাবা, আর এরপরের লাইনটাও দাগাবা। আর এটি তৈরি হয় আরমানি টোলায় 1781 সালে। কত সালে ভাইয়া? 1781 সালে। এরপরে দেখো, যেগুলো আছে সবগুলোই দাগাবা। এই বইয়ে যতগুলো এখানে পৃষ্ঠায় যতগুলো সাল দেয়া আছে প্রত্যেকটা সালই দাগাবা। তারপরে দেখো, এই যে বাহাদুর শাহ পার্ক দেয়া আছে, এটাও দাগাবা। তারপরে হচ্ছে এই লাইন পুরোটাই দেখানো যাবে, কয়েকটা বাদে। আর লাস্টে দেখো যে কার্জন হলের কথা দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি 1915 সালে নির্মিত হয়। কত সালে? 1915 সালে। আর তারপরে দেখো, বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্য প্রাচীন গ্রিসের ডোরিক নীতি অনুসৃত হয়েছে, অনুসরণ করেছে। অনুসৃত অনুসরণ করা। ডোরিক নীতি প্রাচীন গ্রিসের, মনে রাখবা, বিশেষ করে দাগিয়ে রাখো, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর তারপরে দেখো যে ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন। এখানে যে একটা প্রশ্ন আসছে যে পানামা নগর ও সর্দার বাড়ির ঐতিহ্য ব্যাখ্যা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পানামা নগরের বিভিন্ন কথা দেওয়া আছে। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেক বসবাসের জন্য সোনারগাঁয়ের পানাম নগর এলাকাটি বেছে নেন। এর পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। সো এগুলো ভাইয়া তোমরা পড়ে নেবে। দেখো 52টি ইমরত টিকে আছে। তারপরে হচ্ছে ইমরত গুলো সুন্দরভাবে সাজানো, 31টি উত্তর পাশে আর 21টি দক্ষিণ পাশে, এগুলো সব দাগাবা। আর তারপর দেখো, লাস্টে দেখো পানামা নগরে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এর মধ্যে রয়েছে হচ্ছে তোমার সর্দার বাড়ির দেখো নির্মাণকাল হচ্ছে 1901 সাল। কত সাল? 1901 সাল, এটা দাগাবা। 1901 সালে নির্মিত হয়। আবার দেখো, দোতলা এই বাড়িতে রয়েছে 70টি কক্ষ। কয়টি কক্ষ? 70টি। এরপর দেখো, রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি। এরপরে এই যে এরপরের লাইনে উপরে দেখো দেয়া আছে অনেক কিছু, এগুলো পড়ে নিবা তোমরা। আর লাস্টে দেখো পার্ট নাম্বার 3-এ দেয়া আছে যে জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ। এটা তোমরা দিবা কোন কোন প্রত্ন সম্পদ গুলো জাদুঘরে সংরক্ষিত আছে। এটার অ্যান্সারটা হচ্ছে এই যে এখানে অনেক কিছু দেওয়া আছে। দেখো এই যে এই পুরোটাই অ্যান্সার যাবে। এই দেখো আহসান মঞ্জিল আছে, তারপরে হচ্ছে মুক্তগাছার জমিদারের সম্পদ ময়মনসিংহের জাদুঘরে সংরক্ষণ প্রদর্শন করা হয়। তারপরে এরপরে দেখো রংপুরের তাজহাট জমিদারের প্রাসাদও একটি জাদুঘর।
তারপরে দেখো কুষ্টিয়ার শিলাদহে বিশ্বকবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিজননা নিদর্শন ও আলোকচিত্রে। এগুলো তোমরা দাগিয়ে ফেলো, তাহলে হয়ে যাবে। সো ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।